ওকে, আজকে আমরা শিখব হিউম্যান রাইটস ইউনিটটির ফেডেরিক ডগলাস নামের যে লেসনটি আছে সেটি। প্রথমেই আমরা প্রশ্নগুলো আলোচনা করে নিচ্ছি। হু ওয়াজ ফেডেরিক ডগলাস? ফেডেরিক ডগলাস কে ছিলেন? তিনি আমেরিকার দাস প্রথার একজন যোদ্ধা ছিলেন, যিনি নিজেও একজন দাস ছিলেন, এবং একাধারে তিনি লেখক ছিলেন, যিনি একটা বই লিখেছিলেন তার নিজের বায়োগ্রাফি নিয়ে। এরপরে বলছে, আর ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য হিস্ট্রি অফ স্লেভারি ইন দ্য ইউনাইটেড স্টেটস? তুমি কি আমেরিকা যুক্তরাষ্ট্রের যে দাস প্রথার হিস্ট্রি রয়েছে, ইতিহাস রয়েছে, সেটির ব্যাপারে কি তুমি পরিচিত, বা সেটি কি তুমি জানো? হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন স্লেভারি অ্যান্ড রেসিজম? দাস প্রথা এবং বর্ণবাদের মধ্যে কানেকশনটা কি? দাস প্রথা এবং বর্ণবাদ হচ্ছে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে সুবিধাবঞ্চিত করে রাখে সুবিধা নেওয়ার জন্য। তো যে গ্রুপটা সুবিধা নেয় তারা হচ্ছে সুবিধাবঞ্চিত গ্রুপটা থেকে লোক নিয়ে এসে তাদের দাস বানিয়ে রাখে। তো এই দুটোর মধ্যে কানেকশন রয়েছে। এরপরে বলছে, ক্যান ইউ থিঙ্ক অফ আদার হিস্টোরিক্যাল ফিগার্স? তুমি কি অন্যান্য ব্যক্তিত্ব, মানে ঐতিহাসিক ব্যক্তিত্বদের ব্যাপারে চিন্তা করতে পারো? হু ফট ফর দ্য রাইটস অফ মার্জিনালাইজড গ্রুপস? যারা এই ধরনের মার্জিনালাইজড মানে কোণঠাসা, বলছে কোণঠাসা হয়ে গেছে এরকম অনেক যারা ইতিহাস নিয়ে, মানে রাইটস নিয়ে, অর্থাৎ অধিকার নিয়ে যারা যুদ্ধ করেছিল, তাদের সেরকম কিছু ঐতিহাসিক ব্যক্তি সম্পর্কে কি তুমি জানো? সিমিলার টু ফেডেরিক ডগলাস, যে কিনা ফেডেরিক ডগলাসের মতোই ভূমিকা পালন করেছে। অবশ্যই এখানে দুইজন ব্যক্তির নাম উল্লেখ করা যেতে পারে। একজন হচ্ছে আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়র, যিনি বর্ণবাদের বিরুদ্ধে, রেসিজমের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং কালোদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছিলেন। আরেকজন হচ্ছে নেলসন ম্যান্ডেলা, যিনি সাউথ আফ্রিকার যে মানে বর্ণবাদ ছিল, সেই বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি কিন্তু প্রায় 30 বছরের মতো জেল খেটেছিলেন। ঠিক আছে, 27 বছরের মতো জেল খেটেছিলেন। তো যাই হোক, এই দুইজন ব্যক্তির কথা এখানে উল্লেখ করা যেতে পারে। এরপরে বলছে, ফেডেরিক ডগলাস অ্যান ইম্পর্টেন্ট লিডার ইন দ্য ফাইট এগেনস্ট স্লেভারি। ফেডেরিক ডগলাস, যিনি একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ইন দ্য ফাইট এগেনস্ট স্লেভারি, দাস প্রথার বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের। was born into slavery around 1818. 1818 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন তালবট কাউন্টি, ম্যারিল্যান্ডের তালবট কাউন্টিতে জন্মগ্রহণ করেছিলেন। হি বিকেম ভেরি ওয়েল নন, তিনি খুব সুপরিচিত হয়েছিলেন। ওয়েল নন মানে সুপরিচিত হওয়া। অ্যাডভাইজিং প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। অ্যান্ড গিভিং টকস টু মেনি পিপল, এবং অন্যান্য বিভিন্ন মানুষের সাথে কথা বলার জন্য পরিচিত হয়েছিলেন অ্যাবাউট ভ্যারিয়াস ইস্যুস, বিভিন্ন ব্যাপার নিয়ে। ইস্যুস মানে ব্যাপার, লাইক উইমেন্স রাইট, যেমন মেয়েদের অধিকার নিয়ে, অ্যান্ড আইরিশ সেলফ রুল, এবং আয়ারল্যান্ড যে নিজেই নিজেকে শাসন করবে, এই ব্যাপারটাতেও তিনি অনেক লোকের সাথে কথা বলেছিলেন এই সমস্যার সমাধানের জন্য। ডগলাস wrote several books. ডগলাস বিভিন্ন ধরনের বই লিখেছিলেন about his life, তার জীবন সম্পর্কে, including his famous autobiography, যার মধ্যে রয়েছে বিখ্যাত তার আত্মজীবনী, ন্যারেটিভ অফ দ্য লাইফ অফ ফেডেরিক ডগলাস। ন্যারেটিভ মানে বর্ণনা, জীবনের বর্ণনা, ফেডেরিক ডগলাসের জীবনের বর্ণনা, যিনি একজন আমেরিকান স্লেভ, অর্থাৎ আমেরিকান দাস ছিলেন। হিয়ার ইজ অ্যান এক্সার্ভড ফ্রম দিস বুক। এক্সার্ভড মানে হচ্ছে উদ্ধৃতাংশ, অর্থাৎ কোন একটা মূল অংশ থেকে যখন কাটছাট করে ছোট একটা অংশ নেওয়া হয় তখন সেটিকে এক্সার্ভড বলা হয়, উদ্ধৃতাংশ। এখানে ওই বইটির কিছু উদ্ধৃতাংশ দেয়া হলো। চ্যাপ্টার 1, প্রথম যে অধ্যায়টি, সেটি আমরা একটু পড়ার চেষ্টা করছি। ওকে, I was born in Tuckahoe near Hillsboro. আমি জন্মগ্রহণ করেছিলাম হিলসবোরোর নিকটে টাকাহোতে, and about 12 miles from Easton, এবং এটি ছিল প্রায় 12 মাইল দূরে ইস্টন থেকে। ইন তালবট কাউন্টি, ম্যারিল্যান্ডে, যেই ইস্টনটা অবস্থিত ছিল ম্যারিল্যান্ডের তালবট কাউন্টিতে। I have no accurate knowledge of my age. Accurate knowledge, সঠিক জ্ঞান। আমার বয়স সম্পর্কে আমার কোনো সঠিক জ্ঞান ছিল না। Never having seen, কখনো দেখিনি, any authentic record, যে কোনো বিশুদ্ধ দলিল, অথেন্টিক বিশুদ্ধ দলিলও দেখিনি। containing it, যেই দলিলটার মধ্যে আমার বয়সটাকে ধারণ করে রাখা হয়েছিল বা ধরে রাখা হয়েছিল। contain মানে ধরে রাখা, যেটাতে আমার বয়স দলিল করা ছিল, লিখে রাখা ছিল, এরকম কোনো
বিশুদ্ধ দলিল আমি দেখি নাই। বাই ফার দ্য লার্জার পার্ট অফ দ্য স্লেভস, বেশিরভাগ দাসদের ক্ষেত্রে বা দাসরাই নো অ্যাজ লিটল অফ দেয়ার এজেস, তারা জানে খুবই অল্প পরিমাণ তাদের বয়স সম্পর্কে। বেশিরভাগ দাসরাই তাদের বয়স সম্পর্কে খুবই অল্প জানে। অ্যাজ হর্সেস নো অফ দেয়ার্স, যেমনটা অল্প জানে ঘোড়াগুলো তাদের বয়স সম্পর্কে। অর্থাৎ ঘোড়াগুলো যেমন তাদের বয়স সম্পর্কে অল্প জানে, ঠিক তেমনি দাসরাও তাদের বয়স সম্পর্কে অল্প জানত। অ্যান্ড ইট ইজ দ্য উইশ অফ মোস্ট মাস্টার্স, এবং উইশ মানে ইচ্ছা, বেশিরভাগ, মাস্টার মানে মালিক, বেশিরভাগ মালিকরা ইচ্ছে করত উইদিন মাই নলেজ, আমার জানা মতে, টু কিপ দেয়ার স্লেভস, তাদের যে দাসরা আছে তাদেরকে রাখার জন্য, দাস ইগনোরেন্ট, এভাবেই অজ্ঞ রাখার জন্য। ইগনোরেন্ট মানে অজ্ঞ। আমার জানা মতে বেশিরভাগ মনিবরাই তাদের দাসদেরকে অজ্ঞ রাখার জন্য এই ধরনের কাজ করত, তাদের বয়স সম্পর্কে জানতে দিত না। আই ডু নট রিমেম্বার, আমি মনে করতে পারি না, টু হ্যাভ এভার মেট আ স্লেভ, যে আমি এমন কোনো দাসের সাথে দেখা করেছি, হু কুড টেল অফ হিজ বার্থডে, যে কিনা তার নিজের বার্থডে সম্পর্কে বলতে পারে। এরকম কোনো একটা স্লেভের সাথে আমার দেখা হয়েছে, এই কথা আমি কখনোই বলতে পারি না। অর্থাৎ নিজের জন্মদিন বলতে পারে এমন কোনো লোকের বা এমন কোনো দাসের সাথে আমার কখনোই দেখা হয়েছে বলে মনে পড়ছে না। ঠিক আছে, তারপর বলছে দে সেলডম কাম নিয়ারার টু ইট, তারা কম পরিচিত। সেলডম মানে কম, কাম নেয়ারার টু ইট মানে কম পরিচিত বা কম জানে। তারা খুব কম জানে এই বয়স সম্পর্কে। ইট মানে বয়সের কথা বলছে। দেন প্ল্যান্টিং টাইম, যেমনটা তারা জানে রোপণ কাল সম্পর্কে। হারভেস্ট টাইম, ফসল আরোহণ করার সময় সম্পর্কে। চেরি টাইম, চেরির সময় সম্পর্কে। স্প্রিং টাইম, বসন্তকাল সম্পর্কে। অর ফল টাইম, অথবা শরৎকাল সম্পর্কে। মানে এই কালগুলো সম্পর্কে তাদের যতটুকু ধারণা তার চেয়েও কম জানে তাদের বয়স সম্পর্কে। এ ওয়ান্ট অফ ইনফরমেশন কনসার্নিং মাই ওন, কনসার্নিং মানে সম্পর্কে, এটা অ্যাবাউট একটা প্রেপোজিশন আছে না, সেই প্রেপোজিশনের সিনোনিমাস হিসেবে ব্যবহৃত হয়েছে। মানে কনসার্নিং কথাটা এখানে একটা প্রেপোজিশন। এ ওয়ান্ট অফ একটি অভাব, ইনফরমেশন তথ্যের অভাব, কনসার্নিং মাই ওন আমার নিজের বয়স সম্পর্কে যে তথ্যের অভাব, ওয়াজ এ সোর্স অফ আনহ্যাপিনেস, এটি ছিল আমার অসুখ, মানে আমার দুঃখের একটা মূল কারণ, উৎস ছিল, দুঃখের উৎস তুমি আমার কাছে। ইভেন ডিউরিং চাইল্ডহুড, এমনকি আমার শৈশবেও এটা আমাকে দুঃখ দিত আর কি। দ্য হোয়াইট চিলড্রেন কুড টেল দেয়ার এজেস, সাদা ছেলেমেয়েরা, সাদা বাচ্চারা তাদের বয়স বলতে পারত। এরপর বলছে I could not tell why I ought to be deprived of the same privilege. Deprived of মানে বঞ্চিত, privilege সুবিধা। আমি বলতে পারি না কেন আমাকে এই সুবিধা থেকে বঞ্চিত, এই একই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। I was not allowed, আমাকে অনুমতি দেওয়া হতো না। To make any inquiries, যে কোনো প্রশ্ন করতে, inquiries মানে প্রশ্ন, of my master concerning it, আমার বয়স সম্পর্কে আমার মনিবের কাছে কোনো প্রশ্ন করতে দেওয়া হতো না আমাকে। He deemed, হি মানে এখানে তার মাস্টার, মনিবের কথা বলছে। তার মনিব, ডিমড মানে মনে করেছিল, তার মনিব মনে করত অল সাচ ইনকোয়ারিজ, এই সকল প্রশ্নগুলো, অন দ্য পার্ট অফ আ স্লেভ, একটা দাসের পক্ষ থেকে যে প্রশ্নগুলো করা হয়, ইমপ্রপার, এগুলো অযৌক্তিক, অ্যান্ড ইম্পার্টিনেন্ট, এগুলো ধৃষ্টতা বা ধৃষ্ট, অ্যান্ড এভিডেন্স অফ আ রেস্টলেস স্পিরিট, এবং মনে করা হতো এগুলো বদ মেজাজ, এই যে রেস্টলেস স্পিরিট মানে বদ মেজাজের একটা সাক্ষ্য বা প্রমাণ, এভিডেন্স মানে প্রমাণ, বদ মেজাজের একটা সাক্ষ্য বহন করে। দ্য নিয়ারেস্ট এস্টিমেট আই ক্যান গিভ, আমি আপনাদেরকে সব থেকে কাছের যে অনুমান, এস্টিমেট মানে অনুমান, নিয়ারেস্ট মানে কাছের, সব থেকে কাছাকাছি যে অনুমানটা আমি আপনাদেরকে দিতে পারি আমার বয়স সম্পর্কে, মেক্স মি নাও বিটুইন 27 and 28 years of age, যেটা, যেই অনুমানটা আমাকে 27 থেকে 28 বছর বয়সী বানিয়ে দিতে পারে। অর্থাৎ আমি যে অনুমানটা করছি সেটাতে আমার বয়স 27 থেকে 28 বছরের মতো হবে। I come to this from hearing my master say,
আমি এটা জানতে পেরেছি, আই কাম টু দিস, আমি এটা জানতে পেরেছি ফ্রম হিয়ারিং মাই মাস্টার সে, আমার মনিবকে বলতে শোনার মাধ্যমে। মানে আমার মনিব এক সময় কাকে যেন বলছিল, সেটি আমি শুনছিলাম, এই শোনার কারণে আমি জানতে পেরেছি। সামটাইম ডিউরিং 1835, 1835 সালের কোনো একটা সময়ে, আই ওয়াজ অ্যাবাউট 17 ইয়ার্স ওল্ড, আমার বয়স ছিল 17 বছর বয়স। অর্থাৎ আমি যখন এখানে এসেছি তখন এটা ছিল 1835 সালের কোনো একটা সময়, তখন আমার বয়স 17 ছিল, এবং এই কথাগুলো আমি আমার মাস্টারকে বলতে শুনেছি। সেই অনুযায়ী সে হিসাব করে বের করছে যে তার বয়স 27-28 বছর হবে। মাই মাদার ওয়াজ নেমড হ্যারিয়েট বেইলি। আমার মায়ের নাম ছিল হ্যারিয়েট বেইলি। শি ওয়াজ দ্য ডটার অফ আইজ্যাক অ্যান্ড বেস্টি বেইলি। তিনি আইজ্যাক এবং বেস্টি বেইলির মানে মেয়ে ছিলেন। বোথ কালার্ড অ্যান্ড কোয়াইট ডার্ক, দুইজনই বেশ কালো ছিল। মাই মাদার ওয়াজ অফ আ ডার্কার কমপ্লেকশন দেন ইদার মাই গ্র্যান্ডমাদার অর গ্র্যান্ডফাদার। এই যে কমপ্লেকশন মানে চেহারা, ডার্কার মানে কালো। আমার মায়ের চেহারাটা একটু বেশি কালো ছিল। দেন ইদার মাই গ্র্যান্ডফাদার, আমার নানা নানির চাইতে একটু বেশি কালো ছিল আমার মায়ের চেহারা। মাই ফাদার ওয়াজ আ হোয়াইট ম্যান, আমার বাবা ছিলেন একজন সাদা মানুষ। হি ওয়াজ অ্যাডমিটেড টু বি সাচ বাই অল আই এভার হার্ড স্পিক অফ মাই প্যারেন্টেজ। হি ওয়াজ অ্যাডমিটেড, তিনি স্বীকার করে নিয়েছিলেন, টু বি সাচ, এই বিষয়গুলো বা এই জিনিসগুলো, বাই অল আই এভার হার্ড, যা আমি এ পর্যন্ত শুনেছি, স্পিক মানে যেই সমস্ত কথা আমি এ পর্যন্ত শুনেছি, অফ মাই প্যারেন্টেজ, আমার পিতামাতার ব্যাপারে। আমি আমার পিতামাতার ব্যাপারে এ পর্যন্ত যা কিছু শুনেছি সেগুলো সব কিছুই আমার মনিব স্বীকার করে নিয়েছিল, স্বীকৃতি দিয়েছিল। দ্য ওপিনিয়ন ওয়াজ অলসো হুইসপার্ড, ওপিনিয়ন মানে মতামত, হুইসপার্ড মানে কানে কানে ফিসফিস করে বলা। অর্থাৎ মানুষের মধ্যে এরকম একটা কানে কানে কথা ছিল যে মাই মাস্টার ওয়াজ মাই ফাদার, আমার মনিবই ছিলেন আমার বাবা। বাট অফ দ্য কারেক্টনেস অফ দিস ওপিনিয়ন, কিন্তু এই মতামতের সত্যতার জন্য, আই নো নাথিং, আমি তেমন কিছুই জানি না। দ্য মিনস অফ নোয়িং ওয়াজ উইথহেল্ড ফ্রম মি, উইথহেল্ড ফ্রম মানে দূরে নিয়ে চলে যাওয়া। যে আমি যে মাধ্যমে জানবো, মিনস মানে মাধ্যম, আমি যে মাধ্যমে জানবো সেটি আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মাই মাদার অ্যান্ড আই ওয়ার সেপারেটেড, আমার মা এবং আমি আলাদা ছিলাম। when I was but an infant, যখন আমি শিশু ছিলাম তখনই আমাদের দুইজনকে আলাদা করে ফেলা হয়েছিল। Before I knew her as my mother, মানে আমি যখন শিশু ছিলাম, অর্থাৎ আমার মা, তিনি যে আমার মা এটি জানার আগেই, শিশু অবস্থাতেই তাকে এবং আমাকে আলাদা করে দেওয়া হয়। It is a common custom in the part of Maryland from which I ran away. এটা ছিল কমন একটা কাস্টম, মানে খুবই স্বাভাবিক একটা প্রথা। কাস্টম মানে প্রথা, নিয়ম। ইন দ্য পার্ট অফ ম্যারিল্যান্ডের ওই অঞ্চলগুলোতে, ফ্রম হুইচ আই র্যান অ্যাওয়ে, যেখান থেকে আমি পরে পালিয়ে এসেছিলাম। টু পার্ট চিলড্রেন ফ্রম দেয়ার মাদার্স, পার্ট মানে আলাদা করে দেওয়া, চিলড্রেনদেরকে আলাদা করে দেওয়া, ফ্রম দেয়ার মাদার্স তাদের মা থেকে আলাদা করে দেওয়া, অ্যাট আ ভেরি আর্লি এজ, খুবই অল্প বয়সে। অর্থাৎ খুবই অল্প বয়সে বাচ্চাদেরকে তার মায়ের থেকে আলাদা করে দেওয়া ম্যারিল্যান্ডের ওই অঞ্চলগুলোতে এটা একটা কমন একটা প্রথা ছিল। ফ্রিকুয়েন্টলি, ঘন ঘনভাবেই বা মাঝে মাঝেই, বিফোর দ্য চাইল্ড হ্যাজ রিচড ইটস 12 মান্থ, বিফোর দ্য চাইল্ড হ্যাজ রিচড, শিশুটা পৌঁছানোর পূর্বেই, ইটস 12 মান্থ মানে 12তম মাসে, অর্থাৎ 1 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই, ইটস মাদার ইজ টেকেন ফ্রম ইট, এটার মাকে এটার কাছ থেকে দূরে সরে নিয়ে যাওয়া হয়। অ্যান্ড হায়ার্ড আউট অন সাম ফার্ম, এবং কোনো একটা ফার্মে নিয়ে যায় হায়ার্ড করা হয়, মানে কি ভাড়া করা হয়। হায়ার্ড আউট মানে ভাড়া করার কথা বলছে, অন্য আরেকটা ফার্মে গিয়ে ভাড়া করে নিয়ে যাওয়া হয়। এ কনসিডারেবল ডিস্টেন্স অফ, যেটা কিনা একটুখানি বেশ দূরে, ডিস্টেন্স অফ। অ্যান্ড দ্য চাইল্ড ইজ প্লেসড আন্ডার দ্য কেয়ার অফ অ্যান ওল্ড ওমেন, এবং এই বাচ্চাটাকে রাখা হয় আন্ডার দ্য কেয়ার, যত্নের আন্ডারে, অফ অ্যান ওল্ড ওমেন, একজন বৃদ্ধ মহিলার যত্নের আন্ডারে রেখে দেওয়া হয় এই বাচ্চাটাকে। টু ওল্ড ফর ফিল্ড ওয়ার্ক, যেই বৃদ্ধ মহিলাটা মানে মাঠে কাজ করতে পারবে না, এরকম একটা ওলম্যানের আওতাধীনে রাখা হয়, ওইম্যানের।
ফর হোয়াট দিস সেপারেশন ইজ ডান, কোন কারণে এই সেপারেশনটা করা হয়, মানে আলাদা করে করে দেওয়া হয়, আই ডু নট নো, আমি জানি না। আনলেস ইট বি, এটা মনে হয় করা হয় টু হাইন্ডার, বাধা দেওয়ার জন্য, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ডস অ্যাফেকশন টুয়ার্ডস ইটস মাদার। এই যে বাচ্চার যে অ্যাফেকশন, মায়া, টুয়ার্ডস মানে দিকে, তার মায়ের দিকে বাচ্চার যে অ্যাফেকশন, মায়াটা, সেটা যেন না গড়ে উঠতে পারে, ডেভেলপ যেন না করতে পারে, সেটিকে হাইন্ডার মানে বাধা দেওয়ার জন্য। এই সেপারেশনটা মূলত করা হয় বাচ্চা যেন তার মায়ের প্রতি ভালোবাসা গড়ে তুলতে না পারে। অ্যান্ড টু blunt and destroy the natural affection of the mother for the child, এবং মায়ের যে প্রাকৃতিক মায়া, ন্যাচারাল অ্যাফেকশন, মায়ের যে প্রাকৃতিক মায়া তার বাচ্চার প্রতি, সেটিকে ব্লান্ট করে দেওয়ার জন্য, ভোতা করে দেওয়ার জন্য, অ্যান্ড ডেস্ট্রয় এবং ধ্বংস করে দেওয়ার জন্য সম্ভবত এই সেপারেশনটা করা হয়। এরপরে আমরা দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করব। ওকে, এরপরে আমরা দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করছি। দিস ইজ দ্য ইনএভিটেবল রেজাল্ট, এটি হচ্ছে অনিবার্য ফলাফল, মানে যেটা হওয়ার কথা সেটাই হয় মাকে আলাদা করলে। আই নেভার স মাই মাদার, আমি কখনোই আমার মাকে দেখি নাই। টু নো হার অ্যাজ সাচ, তাকে জানার জন্য, মোর দ্যান 4 or 5 টাইমস ইন মাই লাইফ, 4 অথবা 5 বারের বেশি আমার জীবনে আমার মাকে আমি জানার জন্য সুযোগ পাইনি। অ্যান্ড ইচ অফ দিস টাইমস ওয়াজ ভেরি শর্ট ইন ডিউরেশন, ডিউরেশন মানে স্থায়িত্ব, মানে যতবারই দেখা করেছি সময়টা ছিল খুবই অল্প। অ্যান্ড অ্যাট নাইট, এবং সময়টা রাতে ছিল, যখন দেখা করেছি তখন রাত ছিল। শি ওয়াজ হায়ার্ড বাই মিস্টার স্টুয়ার্ট, তাকে মিস্টার স্টুয়ার্ট ভাড়া করে নিয়ে গিয়েছিল। হু লিভড অ্যাবাউট 12 miles অ্যাওয়ে ফ্রম মাই হোম, যে কিনা বসবাস করতো 12 মাইল দূরে আমার বাড়ি থেকে। শি মেড হার জার্নিস টু সি মি ইন দ্য নাইট, আমার মা জার্নিগুলো করতো রাতের বেলা আমাকে দেখার জন্য। ট্রাভেলিং দ্য হোল ডিস্টেন্স অন ফুট, এই পুরো রাস্তাটা, হোল ডিস্টেন্স, পুরো দূরত্বটা তিনি পায়ে হেঁটে করতেন, হাঁটতেন। আফটার দ্য পারফরমেন্স ইন দ্য ফিল্ড অ্যাট সানরাইজ, আফটার দ্য পারফরমেন্স অফ হার ডেজ ওয়ার্ক, তার দিনের কাজগুলো শেষ করে রাতের বেলা তিনি সারা রাত হেঁটে, মানে ওই পুরো রাস্তাটা হেঁটে আমার সাথে দেখা করতে আসতেন। শি ওয়াজ আ ফিল্ড হ্যান্ড, এই ফিল্ড হ্যান্ড মানে হচ্ছে কৃষক, তিনি একজন মহিলা কৃষক ছিলেন। অ্যান্ড আ হুইপিং ইজ দ্য পেনাল্টি, এবং চাবুকের মার, এই হুইপিং মানে চাবুক দিয়ে মারা, চাবুকের মার ইজ দ্য পেনাল্টি, এটি ছিল শাস্তি, অফ নট বিং ইন দ্য ফিল্ড, মাঠে উপস্থিত না হওয়ার শাস্তি ছিল, অ্যাট সানরাইজ, সূর্য ওঠার সাথে সাথে। আনলেস আ স্লেভ হ্যাজ আ স্পেশাল পারমিশন ফ্রম হিজ অর হার মাস্টার, যদি কোনো একটা স্লেভ মানে দাস একটা স্পেশাল পারমিশন পেয়ে যায়, বিশেষ অনুমতি পেয়ে যায় তার মাস্টারের কাছ থেকে, যে তোমার এখন মাঠে উপস্থিত হতে হবে না, এরকম পারমিশন ছাড়া অন্য কেউ যদি ইচ্ছাকৃতভাবে সূর্য ওঠার পরে মাঠে না যায়, তাহলে তাকে চাবুকের বাড়ি দেওয়া হতো। টু দ্য কন্ট্রারি, কিন্তু বিপরীত দিকে, এ পারমিশন হুইচ দে সেলডম গেট, পারমিশনটা তারা খুব কম পেত, সেলডম মানে খুব কম। অ্যান্ড ওয়ান দ্যাট গিভস টু হিম, যদি কোনো মাস্টার মুনিভ কোনো স্লেভকে এই পারমিশনটা দেয়, দ্যাট গিভস ইট দ্য প্রাউড নেম, তাহলে ওই দাসটা ওই মনিবকে একটা গর্বিত নাম দিয়ে দেয়, সেই গর্বিত নামটা হচ্ছে অফ বিং এ কাইন্ড মাস্টার, একজন দয়ালু মাস্টার হিসেবে তাকে একটা গর্বিত নাম দিয়ে দেয়। I do not recollect of ever seeing my mother by the light of day. I do not recollect, আমি কখনোই মনে করতে পারি না, of ever seeing, দেখার কথা মনে করতে পারি না, my mother, আমার মাকে, by the light of day, দিনের আলোতে, মানে দিনের আলোতে আমি দেখেছি আমার মাকে, এরকম কখনোই মনে করতে পারি না। She was with me in the night, তিনি আমার সাথে রাতেই ছিলেন। She would lie down with me, তিনি আমার সাথে শুয়ে থাকতেন, and get me to sleep, এবং আমাকে ঘুমিয়ে দিতেন। But long before I wake মানে জেগে ওঠা, আমি জেগে ওঠার অনেক আগেই she was gone, সে চলে যেত। Very little communication ever took place between us, এই যে took place মানে ঘটা, খুবই কম যোগাযোগ হয়েছিল আমাদের দুইজনের মধ্যে। Death soon ended what little we could have,
মৃত্যু সবকিছু শেষ করে দিয়েছিল, খুব শীঘ্রই সবকিছু শেষ করে দিয়েছিল, যতটুকুই আমাদের নিজের দুইজনের মধ্যে ছিল। while she lived, যখন সে বেঁচে ছিল, বেঁচে থাকা অবস্থায় যতটুকু আমাদের মধ্যে যোগাযোগ হতো, মৃত্যু এসে ততটুকু শেষ করে দিয়েছে খুব শীঘ্রই। and with it her hardships and sufferings, এবং এই মৃত্যুর সাথে সাথে তার হার্ডশিপস, দুঃখ কষ্টগুলো, and sufferings, এবং ভোগান্তিগুলোও শেষ হয়ে গিয়েছিল। She died when I was about 7 years old. সে মারা গিয়েছিল যখন আমার বয়স 7 বছর ছিল। On one of my master's farms, আমারই মনিবের একটি ফার্মে মারা গিয়েছিল সে। near Lee's Mills, যেই ফার্মটি ছিল লি নামে একজন ব্যক্তি ছিলেন, তারই মিলের পাশাপাশি। I was not allowed to be present during her illness. তার অসুস্থতার সময়, ইলনেস মানে অসুস্থতা, তার অসুস্থতার সময় আমাকে সেখানে উপস্থিত হতে দেওয়া হয়নি। at her death, তার মৃত্যুর সময় উপস্থিত হতে দেওয়া হয়নি। or burial মানে হচ্ছে দাফন কাফন করা, আর কি, দাফন করা, কবরস্থ করা। তাকে কবরস্থ করার সময়ও আমাকে সেখানে উপস্থিত হতে দেওয়া হয়নি। she was gone long before I knew anything about it. she was gone, তিনি মারা গিয়েছিলেন, long before, অনেক আগেই, I knew anything about it, এটার ব্যাপারে জানার অনেক আগেই মারা গিয়েছিল। মানে আমি যখন জানতে পারি আমার মা মারা গেছে, সেই দিনের অনেক আগেই তিনি মারা গিয়েছিলেন। অনেকদিন পরে আমাকে জানানো হয়েছিল মায়ের মৃত্যুর খবর। নেভার হ্যাভিং এনজয়েড, কখনোই উপভোগ করতে পারি নাই, টু এনি কনসিডারেবল এক্সটেন্ট, এক বিন্দু পরিমাণও। এই যে টু এনি কনসিডারেবল এক্সটেন্ট মানে এক বিন্দু পরিমাণ, সামান্যটুকু পরিমাণও আমি উপভোগ করতে পারিনি। হার সুদিং প্রেজেন্স, তার প্রশান্তিদায়ক উপস্থিতি, সুদিং মানে প্রশান্তিদায়ক, প্রেজেন্স মানে উপস্থিতি, তার প্রশান্তিদায়ক উপস্থিতি আমি এক বিন্দু উপভোগ করতে পারিনি। হার টেন্ডার অ্যান্ড ওয়াচফুল কেয়ার, তার সতেজ এবং তার কোমল এবং সজাগ যে যত্ন, টেন্ডার মানে কোমল, ওয়াচফুল মানে সজাগ, তার কোমল এবং সজাগ যত্নও আমি উপভোগ করতে পারি নাই। আই রিসিভ দ্য টাইডিংস মানে হচ্ছে সংবাদ, খবর, আমি খবরটি গ্রহণ করেছিলাম অফ হার ডেথ, তার মৃত্যুর, উইথ মাচ দ্য সেম ইমোশনস, ওই একই পরিমাণ ইমোশন নিয়ে, আবেগ নিয়ে, আই শুড হ্যাভ প্রবাবলি ফেল্ট অ্যাট দ্য ডেথ অফ এ স্ট্রেঞ্জার, যেই রকম ইমোশন একজন অপরিচিত ব্যক্তির মৃত্যুর খবরে হতে পারে, সেই রকম ইমোশনটাই আমি আমার মায়ের মৃত্যুর খবরেও পেয়েছিলাম। অর্থাৎ মা বলে যে একটা কথা, সেটার জন্য একটু বেশি কান্নাকাটি করবে, বেশি আবেগী হবে, এরকম হওয়ার সুযোগই ছিল না। একজন অপরিচিত মানুষের যেমন মৃত্যুর খবর শুনে আমাদের কিছুই মনে হয় না, তার মায়ের মৃত্যুর খবর শুনেও কিন্তু সেরকমই তার মনে হয়েছিল, কারণ তার মায়ের প্রতি আসলে তার মায়াটা ডেভেলপ করার পূর্বেই তাকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখানে প্রবাবলি মানে সম্ভবত। কোয়েশ্চেন্সগুলোর একটু বাংলা অর্থ পড়িয়ে দেই। বলছে, হাউ ডিড ডগলাস ফিল অ্যাবাউট নট নোয়িং হিজ এজ? ডগলাস কেমন অনুভব করেছিল তার বয়স না জানার কারণে? অবশ্যই খারাপ অনুভব করেছিল, অবশ্যই তার অনেক বেশি এটা নিয়ে অসুখী বোধ করছিলেন তিনি। ওয়াই ডিড ফেডরিক ডগলাস নট নো, কেন জানতেন না ফেডরিক ডগলাস হু হিজ ফাদার ওয়াজ, কে তার বাবা ছিল এই ব্যাপারে। And why was there speculation, কেন সেখানে সন্দেহ ছিল, স্পেকুলেশন সন্দেহ, that his master, তার মনিবি, might have been his father, তার মনিবি তার বাবা ছিলেন, এটা কেন সন্দেহ ছিল? এটার সন্দেহের পিছনের কারণ হচ্ছে, আগেকার যুগে যারা দাস রাখতো, মহিলা দাস যারা রাখতো, তারা সেই দাসদের সাথে কোহ্যাবিটেশন করতো, অর্থাৎ ফিজিক্যাল রিলেশনশিপে যুক্ত হতো, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে যুক্ত হতো, কিন্তু তাদেরকে কখনো বিয়ে করতো না। তো ফেডরিক ডগলাস এরকমই একজন সন্তান ছিলেন, অর্থাৎ তার বাবা তার মাকে দাস হিসেবে রেখেছিল এবং তার যে দৈহিক চাহিদা সেটি পূরণ করতে গিয়ে ফেডরিক ডগলাসের জন্ম হয়েছিল, কিন্তু ফেডরিক ডগলাসকে আসলে পিতৃ পরিচয় দেন নাই, বরঞ্চ দাস করে রেখেছিল, এই আর কি বিষয়টা। হোয়াট রেফারেন্সেস টু রেসিজম ডিড ডগলাস মেক ইন হিজ রাইটিং? এখানে কোন ধরনের জাতিগত মানে যে বিভেদ, সেটির ব্যাপারে তার লেখনির মধ্যে ডগলাস তুলে ধরেছেন। এখানে অবশ্যই জাতিগত অনেকগুলো সমস্যার কথা তুলে ধরা হয়েছে, স্পেশালি রেসিজমের ব্যাপারে, স্লেভারির ব্যাপারে, জাতিগত যে সমস্যা, স্লেভারি, দাস প্রথা, সেটি নিয়ে এখানে বেশি করে কথা বলা হয়েছে। হাউ ডিড ডগলাস ফিল অ্যাবাউট হিজ মাদার্স প্যাসিং? তার মায়ের প্যাসিং মানে মৃত্যুর পরে তার যে অনুভূতি হয়েছিল সেটা কেমন ছিল? অবশ্যই সেটা খুবই স্বাভাবিক, একজন মানুষের মৃত্যু, একজন স্ট্রেঞ্জারের মৃত্যুতে যেমন ফিলিং হয়, ঠিক সেরকম একটা ফিলিং হয়েছিল, খুব বেশি আবেগী হন নাই তিনি,
এই যে লাস্ট লাইনটাতেই দেয়া আছে। How do you think Douglas's early experiences shaped his views on slavery? কিভাবে তুমি মনে করো যে ডগলারের যে পূর্ব অভিজ্ঞতা সেটি দাস প্রথার ওপরে তার চিন্তা ভাবনাকে গঠিত করে দিয়েছিল? এই হচ্ছে প্রশ্ন।